গভীর রাতে যদি হঠাৎ কোথাও থেকে শীষের শব্দ শুনতে পাও, দয়া করে উত্তর দেবে না, কারণ সেই শীষ তোমাকে ডাকছে। আর তুমি জানো না কে ডাকছে ২০২৬ সালের ভয়ঙ্কর হরর মুভি হুইসল, যেখানে একটা অজানা শব্দ ধীরে ধীরে মানুষকে টেনে নেয় অন্ধকারের দিকে। কেউ বলে এটা অভিশাপ, কেউ বলে এটা মানুষের নয়, কিন্তু সত্যটা আরও ভয়ঙ্কর। আজ আমি তোমাদের পুরো গল্পটা বলবো, তবে সাবধান, এই গল্প শোনার পর হয়তো আজ রাতে একা ঘুমাতে ভয় লাগতে পারে। গল্পটি শুরু হয় একটি উত্তেজনাপূর্ণ বাস্কেটবল খেলা দিয়ে। খেলায় জয়ের জন্য মাত্র ৪৪ সেকেন্ড বাকি ছিল। মেসন নামে এক খেলোয়াড় শেষ মুহূর্তে পরপর ২টি বাস্কেট করে আর তার দলকে জিতিয়ে দেয়। স্টেডিয়ামে সবাই আনন্দে চিৎকার করতে শুরু করে, কিন্তু মেসনের সঙ্গে অদ্ভুত কিছু ঘটছিল। সে হঠাৎই দর্শকদের ভিড়ের মধ্যে একটি পুড়ে যাওয়া ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। ভয় পেয়ে মেসন দ্রুত কোর্ট ছেড়ে লকার রুমে চলে যায়। তার লকারের ভেতরে সে আগে থেকেই একটি পুরনো রহস্যময় আর্টিফ্যাক্ট লুকিয়ে রেখেছিল। প্রাণীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। আতঙ্কে মেসন আর্টিফ্যাক্টটি হাতে নিয়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। দলের বাকি সদস্যরা যখন সেখানে পৌঁছায়, তখন সবকিছু স্বাভাবিক মনে হয় এবং উদযাপন শুরু হয়। নিজেকে শান্ত করার জন্য মেসন গোসল করতে যায়। হঠাৎ করেই সেই পোড়া প্রাণীটি আবার দেখা দেয়। এবার সে সরাসরি মেসনের উপর আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর আগুনে পুড়িয়ে দেয়। এরপর গল্পটি এগিয়ে যায় ৬ মাস পরে। ক্রিস তার ঘরে বসে একটি গাছে বসে থাকা পাখির ছবি আঁকছে। ঠিক তখনই তার কাজিন রেল হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে। ক্রিস সম্প্রতি এখানে এসেছে। আজ তার নতুন স্কুলে প্রথম দিন। স্কুলে ঢুকেই সে এলি নামে এক মেয়েকে লক্ষ্য করে। লকারের কাছে গিয়ে ক্রিস দেখতে পায় সেখানে হজার নামটি লেখা আছে, যা ছিল মেসনের ডাকনাম। ঠিক তখন মেসনের সতীর্থ ডিন এসে তাকে বলে যে সে এই লকার ব্যবহার করতে পারবে না। এরই মধ্যে ডিনের বান্ধবী গ্রেস এসে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? ডিন ব্যঙ্গ করে বলে, তুমি কি সেই নতুন মেয়ে যে নাকি ড্রাগ রিহাব থেকে বের হয়েছে? কারণ সে তার নিজের বাবাকে মেরে ফেলেছিল। এই কথা শুনে ক্রিস প্রচণ্ড রেগে যায় এবং ডিনকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক তখনই একজন শিক্ষক এসে পড়েন এবং ৪ জনকেই স্কুল শেষে ডিটেনশনে পাঠিয়ে দেন। এদিকে ক্রিস আবার তার লকার খুলে ভেতরে একই রহস্যময় আর্টিফ্যাক্টটি খুঁজে পায়। কৌতূহলবশত সে সেটি খুলে দেখে। ভেতরে ছিল একটি খুলি আকৃতির ছোট বাঁশি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সেই বাঁশিটি ফিস ফিস করে ক্রিসের পুরো নাম বলছিল, ক্রিসান্থিমাম। ক্রিস প্রায় বাঁশিটি বাজাতে যাচ্ছিল, ঠিক তখনই স্কুলের ঘণ্টা বেজে ওঠে। সে দ্রুত ডিটেনশনে চলে যায়। ডিটেনশনে বসে থাকার সময় হঠাৎ তার ব্যাগ থেকে বাঁশিটি নিচে পড়ে যায়। মিস্টার ক্রেবেন সেটি তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করতে শুরু করেন। দেখেই তিনি বুঝে যান এটি কী জিনিস। বাঁশিটির গায়ে কিছু অদ্ভুত লেখা খোদাই করা ছিল। তিনি সেই লেখাগুলো অনুবাদ করে বলেন, মৃতদের ডাকো। এরপর মিস্টার ক্রেভেন ঘোষণা করেন যে এটি এখন স্কুলের সম্পত্তি, তাই তিনি এটি ক্রিসকে আর ফিরিয়ে দেবেন না। মিস্টার ক্রেভেন আর্টিফ্যাক্টটি অনলাইনে বিক্রির জন্য তালিকাভুক্ত করছেন। তিনি এটি এখনও ঠিকভাবে কাজ করে কিনা তা দেখার জন্য বাঁশিটি বাজান। এদিকে রেলের মনে হয় সে তার কমিক বইটি ক্লাসরুমে ফেলে এসেছে। সে ফিরে এসে দেখে মিস্টার ক্রেভেন ঠিক ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছেন। রেল ভেতরে উঁকি দিয়ে দেখে শিক্ষক আসলে আর্টিফ্যাক্টটি অনলাইনে অনেক বড় দামে বিক্রি করার চেষ্টা করছেন। বাইরে ক্রিসের সঙ্গে নোয়া নামের এক ব্যক্তির দেখা। সে ক্রিসকে গির্জায় আসতে বলে, কিন্তু একই সময়ে সে তাকে মাদক দেওয়ার চেষ্টা করে, যা দেখে মনে হয় সে আসলে একজন মাদক ব্যবসায়ী। ঠিক তখনই রেল সেখানে এসে হস্তক্ষেপ করে, কিন্তু নোয়া তাকে শক্তি দিয়ে দমিয়ে ফেলে এবং একটি ছুরি দেখিয়ে হুমকি দেয়। রেল ক্রিসকে বলে নোয়া আসলে তার চার্চে আসা বাচ্চাদের কাছে মাদক বিক্রি করে, আর ১ বছর আগে তাদের মধ্যে একজন অতিরিক্ত মাদক নেওয়ার কারণে মারা গিয়েছিল। এদিকে মিস্টার ক্রেভেন আবার বাক্সটি খুলে শীষটি বের করতে গেলে দেখেন সেটি আর ভেতরে নেই। গ্রেসের বাড়িতে রেল সবাইকে সেই বাঁশিটি দেখায় এবং জানায় যে এটি এখন তার কাছেই আছে। ঠিক একই সময়ে মিস্টার ক্রেভেন অদ্ভুত কিছু শব্দ শুনতে শুরু করেন। তিনি ভাবেন হয়তো তার পরিচ্ছন্নতা কর্মী চার্লি এসেছে। তিনি চার্লিকে ডাকতে বাইরে যান, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেহারার মানুষ। মিস্টার ক্রেভেন তাকে বলেন যে স্কুল বন্ধ এবং সে এখানে অবৈধভাবে ঢুকেছে। ঠিক তখনই চার্লি সত্যিই তার পাশে এসে দাঁড়ায়। মিস্টার ক্রেভেন হেসে বিষয়টা উড়িয়ে দেন এবং বলেন হয়তো তিনি বেশি কাজ করার কারণে একটু ভুল দেখছেন। কিন্তু তিনি যখন আবার ক্লাসরুমে ঢোকেন, তখন সেই টাক মাথা অচেনা মানুষটি আবার উপস্থিত হয়। লোকটি মিস্টার ক্রেভেনের ফুসফুস চেপে ধরে। ক্রেভেনের মাথার চুল পড়ে যায়, সে মারা যায় এবং দেখতে ঠিক সেই অচেনা লোকটির মতো হয়ে যায়।
একেবারে হুবহু একই রকম। সেই সন্ধ্যায় সব ছাত্রছাত্রী গ্রেসের বাড়িতে জড়ো হয়। গ্রেস সবার সামনে বাঁশিটি বাজায়। শব্দটা শুনে সবাই কান চেপে ধরে। বাঁশির শব্দ থামার পর চারপাশের পরিবেশ যেন বদলে যায়। কিছু একটা অস্বাভাবিক লাগতে থাকে। সবাই যখন বাড়ি থেকে বের হচ্ছিল, এলি ক্রিসকে একটি উৎসবে আসার আমন্ত্রণ জানায়। সে বলে, ক্রিস এলে তার খুব ভালো লাগবে। তারা যখন চলে যাচ্ছিল, তখন রেল এলির ডায়াবেটিস কিটটি তাকে দিয়ে দেয়। এলিকে হেঁটে চলে যেতে দেখে ক্রিসের মনে প্রশ্ন জাগে, এলি কি আদৌ ছেলেদের প্রতি আগ্রহী? রেল হাসতে হাসতে বলে, মনে হয় আমরা সেটা শিগগিরই জানতে পারব। সেই রাতে ক্রিস গান শুনতে শুনতে এলিকে একটি মেসেজ টাইপ করছিল। হঠাৎ সে দেখতে পায় তার জানলার বাইরে গাছের ওপর কেউ একজন দাঁড়িয়ে আছে। সে লোকটা যেন তাকে দেখছিল। ঠিক তখনই রেল ঘরে ঢোকে। সে বাইরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এই সব কিছুর মাঝেই ক্রিস ভুল করে এলিকে একটি মেসেজ পাঠিয়ে ফেলে। এদিকে এলির বাড়িতে এলি একটি ক্রিসান্থিমাম ফুলের ছবি আঁকছিল। গ্রেস তখনও তার সুইমিং পুলের পাশে সময় কাটাচ্ছিল। ঠিক তখন সে একটি শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো তার ছোট ভাই, কিন্তু এটা অন্য কিছু। গ্রেস ভয় পেতে শুরু করে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে চায়, কিন্তু সেখানে কেউ নেই। তারপর সে অনুভব করে কেউ তার মুখে হাত দিয়েছে। সে ঘুরে দাঁড়ায়। তার ভাই ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল। সে শুধু তাকে ভেতরে ডাকতে এসেছিল। পরের সকালে রেল এবং ক্রিস স্কুলে আসে। সেখানে তারা একটি খবর জানতে পারে, মিস্টার ক্রেভেন মারা গেছেন। তার নাকি স্টেজ 4 ফুসফুসের ক্যান্সার ছিল, কিন্তু মাত্র গতকাল পর্যন্ত তাকে একেবারে সুস্থই লাগছিল। একই সময় এলি দেখতে পায় তার সামনে কেউ বসে আছে। লোকটি অদ্ভুত এবং অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে শুরু করে। এলি এবং ক্রিস তখন মেসনের বাড়িতে যায় বাঁশিটি ফেরত দিতে। বাড়ির সামনের দরজা খোলা ছিল। ভেতরে সঙ্গীত বাজছিল। বাড়িতে যে কেউ আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একজন বৃদ্ধা সামনে এসে বললেন তিনি এই বাড়িতেই জন্মেছেন এবং এই বাড়িতেই মরতে চান, কিন্তু ব্যাংক বলছে এখন আর বাড়িটি তার নয়। এই নারীটি হলেন মেসনের দাদি আইভি। তিনি পৃথিবীর নানা জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করেছেন। ক্রিস তাকে বাঁশিটা দেখিয়ে বলে এটা সে মেসনের লকারে পেয়েছে। আইভি মাথা নেড়ে বলেন, তুমি এটা খুঁজে পাওনি, বরং এটা তোমাকে খুঁজে পেয়েছে। যেমন এটা আমার নাতিকে খুঁজে পেয়েছিল, যেমন আমাকে খুঁজে পেয়েছিল, আর এটা আমার নাতি আর আমার মেয়েকে নিয়ে গেছে। ক্রিস বলে তাদের বলা হয়েছিল যে বাঁশির লেখার অর্থ মৃতদের ডাকো। আইভি মাথা নেড়ে বলেন সেটা ভুল। আসল অর্থ হল তোমার মৃত্যুকে ডাকো। যদি তুমি বাঁশির চিৎকার শোনো, তাহলে উঞ্চক নামের এক শক্তির ডাক তোমার মৃত্যুকে আগেই তোমার কাছে নিয়ে আসে। মৃত্যু দেখতে ঠিক সেই রকম হয় যেমন একজন মানুষ তার জীবনের শেষ মুহূর্তে দেখতে হবে। আইভি আবার বাঁশিটা ক্রিসের হাতে দিয়ে দেন। এরপর তারা দুজন হাসপাতালে চুপি চুপি ঢুকে মেসনের ফাইল দেখতে যায়। এলি সেখানে কাজ করে। রেকর্ডে দেখা যায় মেসনের দেহ পাওয়া গিয়েছিল ভয়ঙ্করভাবে পুড়ে যাওয়া অবস্থায়। ঠিক তখনই একজন ডাক্তার রুমে ঢুকে পড়ে। এলি আর ক্রিস দ্রুত লুকিয়ে পড়ে। এই সময় ক্রিস মেসনের ফাইলে একটি লাইন পড়ে। সেখানে লেখা ছিল, হাড়ের গঠন দেখে মনে হয় লোকটির বয়স 40-এর বেশি, কিন্তু মেসনের বয়স ছিল মাত্র 17 বছর। তারা ধীরে ধীরে সবকিছু বুঝতে পারে। মেসন হয়তো অনেক বছর পরে কোনো গ্যাস লিকের কারণে মারা যেত, আর মিস্টার ক্রেভেনের ক্যান্সার হয়তো তাকে আরও 10 থেকে 15 বছর পরে মারা যেত। আর এখন তাদের প্রত্যেকেই সেই বাঁশির শব্দ শুনেছে। তাই তারা দ্রুত অন্যদের সতর্ক করতে বেরিয়ে যায়, কারণ তারা সবাই এখন উৎসবে আছে। এদিকে হারভেস্ট ফেস্টিভ্যালে রেল একটি চরিত্রের পোশাক পরে আছে। গ্রেস একটি ডেভিল গার্লের পোশাক পরেছে। রেল তার কাছে গিয়ে বলে, চল আমি তোমার জন্য একটা টেডি বেয়ার জিতি। গ্রেস তাকে না করে দেয়। তারপর গ্রেস একটি ভৌতিক হান্টেড মেজের ভেতরে ঢুকে যায়। তখনই ক্রিস ও এলি সেখানে পৌঁছায়। হঠাৎ নোয়া তাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু এবার এলি তাকে জোরে লাথি মারে। নোয়া সঙ্গে সঙ্গে একটি ছুরি বের করে তাদের ধাওয়া করতে শুরু করে, তবে ক্রিস কৌশলে নোয়ার কাছ থেকে ছুরিটি ছিনিয়ে নেয়। এরপর সে নোয়াকে মনে করিয়ে দেয় যে তার মাদকের কারণে অনেক শিশু মারা গেছে। রাগে সে নোয়ার নাকে ছুরি দিয়ে আঘাত করে। তারপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গোলক ধাঁধার ভেতরে গ্রেস আরও গভীরে এগোচ্ছিল। ডিন ঠিক তার পিছনে আসছিল। ডিন মদ খেয়ে বাড়ি ফিরে নিজের ঘরে সে হঠাৎ নিজের মৃত্যুকে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে লাইট জ্বালায়, কিন্তু সেখানে কেউ নেই। তার বাবা দরজায় এসে বলে, মদ খেয়ে গাড়ি চালানো উচিত নয়, এটা তোমার মৃত্যুর কারণ হবে। এদিকে রেল বাইরে বৃষ্টির মধ্যে বসে আছে। এলি আর ক্রিস ঘরের ভেতরে একসাথে আছে। ক্রিস এলিকে তার অতীতের কথা খুলে বলে, 1 বছর আগে আমি অতিরিক্ত ড্রাগ নিয়েছিলাম। আমার বাবা আমাকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন,
একটা ট্রাক আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমার কারণে আমার বাবা মারা গেছেন, আর এটা আমি কখনো বদলাতে পারবো না। কখনো কখনো আমার মনে হয় মরে যাওয়া উচিত ছিল আমারই। এলি তখন এগিয়ে এসে তাকে চুমু দেয়, কিন্তু বাইরে রেল তার নিজের মৃত্যুকে দেখতে পায়। সে দেখছে সে একটি স্টিল মিলের বিশাল মেশিনে পিষে মারা যাবে। পরের দিন তারা সবাই আবার আইভির কাছে যায়। আইভির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তারা তাকে জিজ্ঞেস করে, এটা থামানোর কোনো উপায় আছে কি? আইভি বলে, মৃত্যুকে থামানো যায় না, কিন্তু এর পথ পরিবর্তন করার একটি উপায় আছে। তোমার মৃত্যুর বদলে অন্য কারো জীবন দিতে হবে। যখন তোমার মৃত্যু কাছাকাছি আসে, তখন অন্য কাউকে তোমার রক্ত দিয়ে চিহ্নিত করো, তাহলেই তুমি বেঁচে যাবে। ঠিক তখনই এলি তার নিজের মৃত্যুও দেখতে পায়। তার কবজিতে একটি সুই ঢোকানো আছে। এরপরই আইভি মারা যায়। এইসব কথা বলার পর রেলের মনে হয় সে এখন বেঁচে থাকার একটা উপায় পেয়েছে। কিন্তু এলি বলে, যে সমাধানের জন্য কাউকে হত্যা করতে হবে, আমি সেটা কখনো মেনে নেব না। ক্রিস বলে, আমি আমার মৃত্যুকে দেখেছি। আমি ড্রাগের ওভারডোজে মারা যাব। আমি আর কখনো সেই পথে ফিরতে চাই না। রেল একাই সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডিন বাড়িতে টিভিতে খবর দেখছিল। খবরে বলা হচ্ছে উৎসবের জায়গা থেকে একটি মৃতদেহ পাওয়া গেছে। এখনও তার পরিচয় জানা যায়নি। ঠিক তখন ডিনের দরজার কাঁপতে শুরু করে। দরজাটা হঠাৎ খুলে যায় এবং একটি হাত ভেতরে ঢোকে। ডিন আতঙ্কে একটি চেয়ার ছুঁড়ে মারে দরজার দিকে। তার বাবা এসে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু ডিন কোনোভাবেই দরজা খুলতে রাজি হয় না। ঠিক তখনই তার মৃত্যু পেছন থেকে এসে তাকে আঘাত করে, যেন একটি গাড়ি পুরো গতিতে ধাক্কা দিয়েছে। ডিনের বাবা মা ঘরে ঢুকে দেখে তাদের ছেলে তাদের চোখের সামনে ভয়ঙ্করভাবে মারা যাচ্ছে। ক্রিস আর এলি রেলের ঘরে যায়, কিন্তু সে সেখানে নেই। তারা শুধু একটি স্টিল মিলের ছবি এবং একটি কমিক বইয়ের ছেঁড়া পৃষ্ঠা খুঁজে পায়। রেল তখন নোয়ার চার্চের বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে একটি বন্দুক নিয়ে ভেতরে ঢোকে এবং বলে, তুমি আমার কথা মতো কাজ করবে। নোয়া হেসে বলে, তুমি বন্দুক চালাতেও জানো না। রেল তখন গুলি চালায় এবং কাঁচ ভেঙে যায়। ঠিক তখনই একটি ঘণ্টা বেজে ওঠে। সেই সুযোগে নোয়া বন্দুকের দিকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নোয়া বন্দুকটা নিকটটা নিজের হাতে নিয়ে ফেলে, কিন্তু রেল বলে, আমি এভাবে মরব না। নোয়া ট্রিগার টানে, কিন্তু বন্দুক থেকে গুলি বের হয় না। তারপর রেল তাকে মাটিতে ফেলে দেয়। দৃশ্যটি এবার স্টিল মিলে চলে যায়। রেল নোয়াকে বলে, এখানেই তুমি মরবে। সে নোয়ার পকেট তল্লাশি করে কিছু পিল খুঁজে পায়। নোয়া বলে, একটা খেলে তুমি খুশি হবে, দুটো খেলে তুমি উড়তে শুরু করবে। রেল তখন 3টা পিল জোর করে নোয়ার মুখে ঢুকিয়ে দেয়। তারপর সে একটি কাটার দিয়ে নিজের হাত কেটে ফেলে। রেল নোয়ার গায়ে নিজের রক্ত লাগিয়ে তাকে চিহ্নিত করতে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই এলি এবং ক্রিস সেখানে এসে তাকে থামতে অনুরোধ করে। রেল বলে, ওর মতো একটা খুনি বেঁচে থাকবে আর আমরা সবাই মারা যাব। রেল ধীরে ধীরে নোয়ার দিকে হাত বাড়ায়, কিন্তু শেষ মুহূর্তে সে তাকে চিহ্নিত করে না। সে থেমে যায়, পিছিয়ে এসে বলে, মনে হয় সবাইকেই মরতে হবে। এই একটি কথা ক্রিসকে একটি ধারণা দেয়, কিন্তু তখনই রেলের মৃত্যু এসে গেছে। হঠাৎ যেন অদৃশ্য কোনো ধাতব মেশিন তাকে টেনে নেয়। রেলের শরীর টুকরো টুকরো হয়ে যায়। ক্রিস কান্নায় ভেঙে পড়ে। সে এলির দিকে তাকিয়ে বলে, মৃত্যু থেকে পালানো যাবে না, আমাদের মরতেই হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা মৃতই থেকে যাব। এলির গাড়িতে ব্যাকআপ ইনসুলিন আছে। ক্রিসের পরিকল্পনা হলো ইনসুলিন ব্যবহার করে তাদের হৃৎপিণ্ড কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া। তারা একটি বন্ধ অটো রিপেয়ার সেন্টারে যায়। এলি তার সরঞ্জাম নিয়ে আসে। ক্রিস তখন থেকে নিজের মৃত্যুকে দেখতে শুরু করেছে। সে ভেতরে একটি ডিফিব্রিলেটর মেশিন খুঁজে পায়। তারা একটি ধাতব পাত্রে পানি ভরে তাতে বরফ দেয়। এলি ইঞ্জেকশন প্রস্তুত করে। এলি ক্রিসকে ইনসুলিন ইঞ্জেকশন দেয়। তখন ক্রিসের সামনে তার মৃত্যুর ভয়ঙ্কর রূপ পুরোপুরি প্রকাশ পায়। সে পানির মধ্যে পড়ে যায় এবং ডুবে যেতে থাকে। এলি বারবার সিপিআর ও ডিফিব্রিলেটর ব্যবহার করে তার হৃৎস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করে। এদিকে নোয়া আবার জ্ঞান ফিরে পায়। সে বন্দুক তুলে নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। সে হাতুড়ি দিয়ে শাটার দরজা ভাঙতে শুরু করে। ঠিক তখন এলি নিজের মৃত্যুকে দেখতে শুরু করে। নোয়া প্রায় ভেতরে ঢুকে পড়ে। সে চার্জ হওয়া ডিফিব্রিলেটরের দিকে গুলি করে এবং সেটাকে নষ্ট করে দেয়। এলিও গুলিতে আঘাত পায়। অচেতন অবস্থায় ক্রিস এলির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন আবার দেখতে পায়। সে এলির কণ্ঠস্বর শুনতে পায়, যা তাকে ফিরে আসতে ডাকছে। সে আলোয়ের দিকে এগিয়ে যায় এবং হঠাৎ তার চোখ খুলে যায়। সে আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু তখন সে দেখে এলি মাটিতে পড়ে আছে, গুলিবিদ্ধ। এলি যন্ত্রণায় ছটফট করছে।
ঠিক তখন নোয়া ভেতরে ঢুকে পড়ে। সে নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করে। সে তাদের শেষ করে দিতে চায়, কিন্তু মাটিতে পড়ে থাকা এলির রক্তে তার হাত লাগে। রক্ত ছোঁয়ার সাথে সাথে এলির মৃত্যু অদৃশ্য হয়ে যায়। আর নোয়া, সে নিজের মৃত্যুকে দেখতে শুরু করে। সে আতঙ্কে গুলি চালায়, কিন্তু প্রতিটি গুলি ফিরে এসে তার গায়েই লাগে আর মারা যায়। এলি এবং ক্রিস দুজনেই বেঁচে যায়। এখানেই গল্পটি শেষ হয়।